হ্যালো অ্যাসপিরেন্টস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল টি আর সলিউশন একাডেমি। আজকে আমরা এসএসসি গ্রুপ সি এবং ডি কে টার্গেট করে যে প্র্যাকটিস ক্লাস করছিলাম তার আমরা 11 নম্বর ক্লাসে চলে এসেছি। ঠিক আছে, চলো তাহলে ক্লাসটা শুরু করা যাক। দেখো, ফার্স্ট কোশ্চেন কি বলেছে, একজন ব্যক্তি 11 ঘন্টায় 110 কিলোমিটার দূরত্ব অতিক্রম করেছেন। তিনি কিছু দূরত্ব পায়ে হেঁটে 6 কিলোমিটার পার ঘন্টা বেগে এবং বাকি দূরত্ব সাইকেলে 14 কিমি পার ঘন্টা গতিবেগে অতিক্রম করেছেন। সাইকেলে অতিক্রান্ত দূরত্ব কত? দেখো, সবার ফার্স্ট কথা দেখো, ভালো করে বুঝবে। একটা ধরো 110 কিলোমিটারের রাস্তা আছে। সে ধরো প্রথমে কিছুটা হেঁটে গেছে, আর বাকি ধরো পথটা সে সাইকেলে গেছে। ঠিক আছে, এটা সাইকেল। ওকে, মানে কিছু পথ, এটা একটুখানি উঁচু করে দিই, এরকম সাইকেলে করে গেছে আর কি। তার মানে একটা 110 কিলোমিটারের মধ্যে কিছু পথ সে হেঁটে গেছে, কিছু পথ সে সাইকেলে গেছে। টোটাল তার যেতে সময় লেগেছে 11 ঘন্টা। সে হেঁটে মানে হাঁটার যে গতিবেগ সেটা 6 কিলোমিটার পার ঘন্টা এবং সাইকেলের যে গতিবেগ সেটা 14 কিলোমিটার পার ঘন্টা। তাহলে সাইকেলে করে কতটা দূরত্ব গেছে তাকে জানতে চেয়েছে। ঠিক আছে, দেখো আমরা তো জানি না যে কত ঘন্টা সে হেঁটে গেছে, কত ঘন্টা সে সাইকেল চালিয়েছে, জানি না। কিন্তু মোট কত ঘন্টা সে গেছে, 11 ঘন্টা জানি। তাহলে যখন অজানা এরকম কোনো তথ্য থাকে আমরা অ্যালিগেশন পদ্ধতি ইউজ করি, যে একবার ধরে নেবো পুরোটাই সে হেঁটে গেছে, আরেকবার ধরে নেবো পুরোটাই সে সাইকেলে গেছে। ওকে, আচ্ছা, যদি সে হেঁটে হেঁটে যায় কত বেগে, 6 কিমি পার ঘন্টা গতিবেগে হাঁটে, যদি ধরে নিই পুরোটাই সে হেঁটে যায়, তাহলে 11 ঘন্টায় সে কতটা যেত? 6 × 66 কিলোমিটার যেত। এটা গেল হাঁটার পথ। এবার আমি ধরবো পুরোটাই সে সাইকেলে গেছে, তাহলে সাইকেলের গতিবেগ 14 কিলোমিটার প্রতি ঘন্টা। 14 কিমি যদি 1 ঘন্টায় যায়, তাহলে পুরো পথটা ধরবো সে সাইকেলে গেছে, তাহলে 11 ঘন্টায় কতটা যাবে? 11 গুণ 14 মানে 154 কিলোমিটার। কিন্তু অ্যাকচুয়াল দূরত্ব কত গেছে? 110। অ্যালিগেশন, এটা থেকে এটা মাইনাস করবো, কত হবে? 6 আর 4 10, 7 আর 4 11। 154 থেকে 140 110 বাদ দিলে 10 20 30 40 50 44। তার মানে 44:44 কাটাকাটি করলে 1:1, 1:1, 1:1 ঘন্টা তারা সাইকেল চালিয়েছে। মানে সাইকেলেও যদি যায় 1 ঘন্টা, হেঁটেও গেছে সে 1 ঘন্টা। সাইকেলে যদি যায় সে 1 ইউনিট, হেঁটে গেছে সে 1 ইউনিট। ওকে, তাহলে দুটোই যদি 1 ইউনিট 1 ইউনিট হয়, আমার মোট কত হচ্ছে? 1 আর 1 2 ঘন্টা। আর কোশ্চেনে বলেছে 2 এর ভ্যালু কত? 11 ঘন্টা। এই যে 11 ঘন্টা মোট তার যাত্রা হয়েছে। তাহলে 2 এর ভ্যালু 11 ঘন্টা হলে 1 এর ভ্যালু কত? 5.5 ঘন্টা। তার মানে সে হেঁটেও গেছে 5.5 ঘন্টা, সাইকেলেও গেছে 5.5 ঘন্টা। সাইকেলে অতিক্রান্ত দূরত্ব কত? ওকে, সাইকেলে অতিক্রান্ত দূরত্ব, সাইকেলের স্পিড 14 কিমি পার ঘন্টা। ওকে, টাইম কত? 5.5 ঘন্টা। 5.5 কে আমরা 11/2 লিখছি। ঠিক আছে, তাহলে 2 দিয়ে কাটলে 7 দুগুণে 14, 7 11 77। তাহলে অ্যান্সার 77 কিলোমিটার। আচ্ছা, এটা মিস্টেক হয়ে গেছে ফার্স্ট কোশ্চেনটাই, এখানটা 77 অ্যান্সার হবে। ঠিক আছে, আর যদি হেঁটে জানতে চাইতো, এখান থেকে যদি বলতো যে সে হেঁটে কত কিলোমিটার গেছে, তাহলে কি হতো? হাঁটার গতিবেগ 6 কিলোমিটার পার ঘন্টা, কত ঘন্টা চালিয়েছে? 11/2 ঘন্টা। 11/2, 2 দিয়ে করলে 3, তাহলে 3 11 কত? 33। তাহলে 33 কিলোমিটার সে হেঁটে গেছে। হেঁটে গেছে 33 কিলোমিটার, সাইকেলে গেছে 77 কিলোমিটার। যোগ করো, 7 আর 3 10, 1, 7 আর 3 10, 110। 110 কিলোমিটার টোটাল দূরত্ব। ওকে, 77 আমাদের সঠিক উত্তর। নেক্সট করো। নেক্সট কি বলেছে, 22 জন শিক্ষার্থীর একটি শ্রেণীর গড় ওজন 42 কেজি। যদি 33 কেজি এবং 39 কেজি ওজনের দুই নতুন শিক্ষার্থী শ্রেণীতে যোগ করা হয়, তাহলে 24 জন শিক্ষার্থীর নতুন গড় ওজন কত হবে? আচ্ছা দেখো, 22 জন শিক্ষার্থীর গড় ওজন কত? 42 কেজি। নতুন দুজন এসেছে, একজনের ওজন 33 কেজি, আরেকজনের ওজন 39 কেজি। তাহলে দুজনের মোট ওজন কত? দুজনের মোট ওজন 9 আর 3 12, হাতে কত? 1, 3 আর 3 6 7। দুজনের মোট ওজন 42 কেজি, 72 কেজি। ওকে, আচ্ছা, 22 জনের গড় ওজন ছিল 42 কেজি, মানে প্রত্যেকের ওজন আমার 42 কেজি 42 করে আছে। তাহলে যদি আমি বলি দুজনের ওজন কত, তাহলে কত? 42 এর ডবল হবে, মানে 84 কেজি। তাহলে যদি নতুন যে দুজন যোগ হয়েছে তাদের দুজনের মোট ওজন যদি 84 কেজি হতো, তাহলে আমার গড়ে কোনো চেঞ্জ হতো না। দুজনের মোট ওজন যদি 84 কেজি হতো, তাহলে আমার গড়ে কোনো চেঞ্জ হতো না। কিন্তু নতুন দুজন যে এসেছে তারা কত কেজি নিয়ে এসেছে? 72 কেজি নিয়ে এসছে। তাহলে কত ওজন কম নিয়ে এসেছে? 84 থেকে 72 বাদ দেবো, মানে 12। তাহলে সে 12 কেজি ওজন কম নিয়ে এসেছে। তাহলে 24 জনের যখন সমষ্টি বের করবো, 24 জনের সমষ্টিতে এই 12 কেজি কম হবে আমাদের। 84 যদি তারা নিয়ে আসতো, তাহলে আমার ওজনে কোনো চেঞ্জ হতো না, কিন্তু তারা 72 নিয়ে এসছে। তাহলে মোট সমষ্টিতে 12 কেজি কম এনেছে।
তাহলে 24 জনের সমষ্টিতে যদি তারা 12 কেজি কম আনে, গড়ে কত কম এনেছে? গড়ে 12/24 কেজি কম এনেছে। কাটাকাটি করলে 12 দুগুণে 24 মানে হাফ কেজি কম এনেছে। হাফ মানে 0.5 কেজি কম এনেছে। তাহলে গড়ে 0.5 করে কম এনেছে। তাহলে 24 জনের গড় কত হবে আবার? 42 থেকে 0.5 মাইনাস মানে 41.5 অ্যান্সার। 41.5 মানে এ অপশনটা কারেক্ট অ্যান্সার। ওকে? নেক্সট, 3 জন ব্যক্তি পি, কিউ, আর পৃথকভাবে যথাক্রমে 10 দিন, 20 দিন এবং 60 দিনে একটি কাজ করতে পারে। পি একটা কাজ 10 দিনে করে, কিউ একটা কাজ 20 দিনে করে, আর একটা কাজ 60 দিনে করে। যদি তারা একসাথে কাজটা করে তাহলে কাজটি শেষ করতে কত সময় লাগবে? আচ্ছা, এদের টোটাল ওয়ার্ক কত? 60 হচ্ছে লসগু, তাহলে টোটাল ওয়ার্ক 60 ইউনিট। 10 দিনে 60টা কাজ করে মানে 1 দিনে 6টা কাজ করে, 20 দিনে 60টা কাজ করে মানে 1 দিনে 3টে কাজ করে, 60 দিনে 60টা কাজ করে মানে 1 দিনে 1টা কাজ করে। এবার তারা যদি একসাথে কাজটা করছো তাহলে তারা 1 দিনে কটা কাজ করতো? 6 আর 3 9 এর একে কত? 10। তারা একসাথে কাজ করলে 1 দিনে 10টা কাজ করতো। তাহলে মোট আমার 60টা কাজ। 60টা কাজ করতে কত সময় লাগবে? 60/10 দিন মানে কাটাকাটি করলে 6 দিন। 6 দিন মানে কোনটা? সি অপশনটা কারেক্ট অ্যান্সার। ঠিক আছে? নেক্সট, একটি রাশি 4/5 পরিবর্তিত হয়ে 5/6 হলো। তাহলে রাশিতে কত শতাংশ পরিবর্তন হয়েছে? 4/5 একটা রাশি চেঞ্জ হয়েছে 5/6। তাহলে কত পরিবর্তন হয়েছে? এটা থেকে এইটা আমরা মাইনাস করব। তাহলে পেয়ে গেলাম কত পরিবর্তন? কার সাপেক্ষে পরিবর্তন হয়েছে? প্রথমটার সাপেক্ষে। তাহলে এটা দিয়ে ভাগ করব, ভাগ করে আমরা 100% দিয়ে গুণ করব, অ্যান্সার চলে আসবে। এটা তোমাদের হোমওয়ার্ক থাকলো। ঠিক আছে? আমরা কিভাবে করব? আমরা কখনো ভগ্নাংশের যোগ বিয়োগ আমরা করব না, কারণ সেটা একটু টাইম টেকিং হয়ে যায়, মানে একটু বেশি টাইম লেগে যায়। আমরা এটাকে পূর্ণ সংখ্যায় আনার চেষ্টা করব। আচ্ছা, একটা রাশি আছে 4/5 অংশ, একটা রাশি আছে 5/6 অংশ। তাহলে এটাকে পূর্ণ সংখ্যায় আনতে গেলে কি করতে হবে? 4/5 আর 5/6 হরগুলোর লসাগু দিয়ে গুণ করতে হবে। হরের লসাগু কত? 5 6 30। তাহলে প্রথমে 30 কে 4/5 দিয়ে গুণ করব, কত বেরোবে দেখব। আবার 30 কে 5/6 দিয়ে গুণ করব, কত বেরোবে দেখব। এটা 5 5 25, 4 5 6 30, 4 6 কত? 24। এটা 6 দিয়ে করলে 5 6 30, 5 5 কত? 25। তাহলে একটা হয়ে গেল আমার 24, একটা হয়ে গেল 25। আমি একটু ক্লিয়ার করে দিচ্ছি। এটা হয়ে গেল আমাদের 24 ইউনিট, এটা হয়ে গেল আমাদের 25 ইউনিট। এবার দেখো সুবিধা। একটা রাশি ছিল 24, সেটা চেঞ্জ হয়ে 25 হয়েছে। তাহলে কত চেঞ্জ হয়েছে? পরিবর্তন 1 হয়েছে। কতর মধ্যে? প্রাথমিকের মধ্যে, মানে 24 এর মধ্যে। তাহলে শতকরা কত? ইনটু 100% চেঞ্জ। 4 দিয়ে 4 6 24, 4 দিয়ে 4 25 এ 100, তাহলে 25/6% চেঞ্জ। এটাকে ভাঙালে 4 6 24 হয় 10, 10 মানে 4 6 1 কে 6 40, 40 মানে 6 7 42 অ্যাপ্রক্সিমেটলি। তাহলে 4.17% কারেক্ট অ্যান্সার, ডি অপশনটা সঠিক উত্তর। ঠিক আছে? নেক্সট, একজন ব্যক্তি 1 টাকায় 21টি আম কেনেন। তিনি 1 টাকায় কয়টি আম বিক্রি করেছিলেন যে তার 30% ক্ষতি হয়েছে? আচ্ছা, 21টা আম, 21টা আমের কস্ট প্রাইস কত? 1 টাকা। তাহলে একটা আমের কস্ট প্রাইস কত? 1/21 টাকা। এটা হয়ে গেল ক্রয় মূল্য। একটা আমের ক্রয় মূল্য 1/21 টাকা। এই আমকে আমি যখন 30% ক্ষতিতে বিক্রি করব, এটা ক্রয় মূল্য। ক্রয় মূল্যের উপর 30% ক্ষতি হচ্ছে। তাহলে বিক্রয় মূল্য কত হবে? ক্রয় মূল্যের 100 - 30 মানে ক্রয় মূল্যের 70% হবে। 30% যদি ক্ষতি হয় তাহলে বিক্রয় মূল্য কত? 70% হবে। এর 70% করে দিই, 70/100। এটা হয়ে যাবে আমাদের সেলিং প্রাইস, তাই তো? বিক্রয় মূল্য। 0 0 7 দিয়ে 3 7 21। তাহলে 1/30 হয়ে গেল সেলিং প্রাইস। 30 টা যদি বাঁদিকে গুণ করে দিই কি হয়ে যাবে? 30 টার সেলিং প্রাইস হয়ে গেল 1 টাকা। ক্লিয়ার? তাহলে 1 টাকায় কটা আমি আম বিক্রি করলে আমার 30% ক্ষতি হয়? 30 টা আম বিক্রি করলে। মানে এ অপশনটা কারেক্ট অ্যান্সার। ওকে? নেক্সট, রামু 36 দিনে এবং কানু 32 দিনে একটি কাজ করতে পারে। রামু 36 দিনে একটা কাজ করে আর কানু 32 দিনে একটা কাজ করে। যদি তারা 12 দিন একসাথে কাজ করে তাহলে কাজের কত অংশ বাকি থাকবে? আচ্ছা, টোটাল ওয়ার্ক বের করব। কত দিয়ে করব? 36 আছে আর 32 আছে। 4 লসাগু, এই 4 গসাগু, 4 8 32, 4 নং 36। তাহলে 8 নং 72, 72 ইনটু 4। তাহলে 4 দুগুণে 8, 4 7 28। 288 হয়ে গেল টোটাল ওয়ার্ক। 288 টোটাল ওয়ার্ক। তাহলে 36 দিনে 288 টা কাজ করে। একদিনে কটা কাজ করবে? 6 টা 48, 4, 3 8 24, 25 24, 27 28। একদিনে 8 টা কাজ করে। 32 দিনে 288 টা কাজ করে। তাহলে একদিনে 9 টা কাজ করে। 9 দুগুণে 18, 1, 3 নং 27, 28। ওকে? তাহলে তারা যদি একদিনে কাজ করে, একদিনে কটা কাজ করবে? 8 আর 9, 8 8 16, 17 টা কাজ করবে।
একদিনে তারা কটা কাজ করে? একদিনে তারা 17টা কাজ করে। কোশ্চেনে বলেছে তারা 12 দিন একসাথে কাজ করেছে। তাহলে 12 দিনে কটা কাজ করবে? এটা গুণ 12টা কাজ করবে। তাহলে 7 বারং 84, 8, 12 একে 12, 8 এ 204। তাহলে 200টা 4 তারা কাজ করেছে। এবার বলেছে তাহলে কাজের কত অংশ বাকি আছে? আচ্ছা 288 আমার টোটাল কাজ। তার মধ্যে 200টা 4, 204টা কাজ হয়ে গেছে। তাহলে বাকি কটা আছে? -20, 84টা কাজ বাকি আছে। তাহলে এটা কত অংশ? 84 কাজ বাকি আছে। টোটাল কটার মধ্যে? টোটাল 288টা কাজের মধ্যে। তাহলে এত অংশ কাজ আমার বাকি আছে। কত দিয়ে করব? 4 দিয়ে করি। 4 দুগুণে 8, 4 একে 4, 4 7 28, 4 দুগুণে 8। এবার কত দিয়ে করব? 3 দিয়ে। 3 7 21, 3 দিয়ে 3 24 72। তাহলে অ্যান্সার 7/24 অংশ কাজ আমার বাকি আছে। মানে সি অপশনটা কারেক্ট অ্যান্সার। ঠিক আছে? ওকে? চলো আশা করি ক্লিয়ার। নেক্সট, নতুন বাজেটে পেট্রোলের দাম 10% বাড়ানো হয়েছে। পেট্রোলের ওপর মোট ব্যয় বৃদ্ধি না করে মোটরযানের একজন যাত্রী কত শতাংশ পেট্রোল খরচ কমাতে পারে? মানে পেট্রোলের দাম বেড়েছে। একজন যে বাইক চালায় বা একজন যে মোটরযান চালায় সে তার মানে আগে যে খরচা ছিল এখনো সেম খরচা রাখবে। কোনো সে খরচা বাড়াবে না। যদি খরচা না বাড়ায় তাহলে পেট্রোলের খরচ কত কমাতে পারে? মানে কতটা পেট্রোল সে কম কিনবে। ঠিক আছে? ব্যয় বৃদ্ধি না করে মানে টোটাল তার যে আগে যা খরচা ছিল এখনো সেম খরচা রাখবে। তাহলে ওই যাত্রী কত শতাংশ পেট্রোল খরচ কমাতে পারে? ঠিক আছে? দেখো 10% আমার কি পেট্রোলের দাম বৃদ্ধি পেয়েছে। 10% মানে 1/10 অংশ। আগে যদি ৳10 পেট্রোলের দাম ছিল, এখন ৳1 বেড়েছে মানে ৳11 হয়েছে। এটা গেল প্রাইসের রেশিও। তাহলে কনজাম্পশন এর রেশিও যখন আমাদের খরচ অপরিবর্তিত থাকে তখন কনজাম্পশনটা উল্টো হয়ে যায়। মানে আগে যদি আমি 11 লিটার পেট্রোল ব্যবহার করতাম, এখন আমি 10 লিটার পেট্রোল ব্যবহার করব। দেখো আগেও আমার ৳110 পেট্রোল ব্যবহার করতাম, এখন আমি ৳110 পেট্রোল ব্যবহার করি। মানে খরচটা অপরিবর্তিত আছে। আচ্ছা, আগে আমি 11 ইউনিটের পেট্রোল ব্যবহার করতাম। এখন আমি 10 ইউনিট পেট্রোল ব্যবহার করি। কত ইউনিট ব্যবহার কমিয়েছি? ১ এর ব্যবহার কমিয়েছি। কতর মধ্যে? 11 র মধ্যে। তাহলে 1/11 মানে শতকরা কত? 9.09%। 9.09% মানে কোনটা? বি অপশনটা কারেক্ট অ্যান্সার। ক্লিয়ার? আশা করি বুঝতে পেরেছ। নেক্সট কোয়েশ্চেন। একটি স্টেডিয়ামের বসার ক্ষমতা ৪৫% বাড়ানো হয়েছে। টিকিটের দামও ২০% বাড়ানো হয়েছে। এরপরে আয় সংগ্রহ কত শতাংশ বৃদ্ধি পাবে? মানে একটা স্টেডিয়ামে ধরো বসার সিট ১০০ জন ছিল। তাহলে এখন সেটা ৪৫% বাড়িয়েছে মানে ১৪৫ জন বসতে পারে। আবার কি বলেছে? টিকিটের দামও ২০% বাড়িয়েছে। ধরো আগে ছিল টিকিটের দাম ৳১০০, তাহলে এখন টিকিটের দামও ৳১২০ করেছে। তাহলে মোট যে আয় সেটা আগের থেকে এখন কত বেড়েছে? আচ্ছা, ফার্স্টে আমরা বসার ক্ষমতা দেখি। ৪৫% বসার ক্ষমতা বাড়িয়েছে। মানে ১০০ জন সিট থাকলে এখন ১৪৫টা সিট হয়েছে। টিকিটের দাম ২০% বাড়িয়েছে। মানে আগে যদি ৳১০০ টিকিটের দাম ছিল, এখন আবার ৳১২০ টিকিটের দাম হয়েছে। একটু যদি সিম্পলিফাই করার চেষ্টা করি, তাহলে কত হবে? 0 র সাথে 0 কেটে যায়। ২ দিয়ে করলে ৫ দুগুণে ১০, ২ দিয়ে করলে ৬ দুগুণে ১২। আর ৫ দিয়ে এটাকে কাটলে ৫ দুগুণে ১০, ৫ নং ৪৫। আর কিছু কাটাকাটি করছে না। অনেকেই বলতে পারে ৬ এর সাথে ১০০ কাটবো। আমি কাটবো না কারণ একবারে বেরিয়ে যাবে তাহলে। এটা হয়ে গেল ১০০ আর এটা হয়ে গেল ২৯ গুণ ৬, ৬ নং ৫৪, ৫, ৬ দুগুণে ১২, ১৩, ১৪, ১৫, ১৬, ১৭, ১৭৪। আগে যদি আমার ৳১০০ আয় হতো, এখন আমার ৳১৭৪ আয় হয়। তাহলে ক টাকা আয় বেড়েছে? ৳৭৪ আয় বেড়েছে। যেহেতু ১০০ র মধ্যেই ৳৭৪ আয় বেড়েছে, আমি বলতে পারি ৭৪% আয় বেরিয়েছে। তাহলে সঠিক উত্তর আমার আয় 74% ইনক্রিজ হয়েছে। ওকে? নেক্সট, একটি স্কুলের সভাপতি নির্বাচনে ২ প্রার্থীর মধ্যে এক প্রার্থী মোট বৈধ ভোটের ৩০% ভোট পায় এবং মোট অবৈধ ভোট ছিল ২০%। মোট ভোটের সংখ্যা ২৫০০ হলে অন্য প্রার্থীর পাওয়া বৈধ ভোটের সংখ্যা কত? আচ্ছা, কি বলেছে? আচ্ছা, আমি ফার্স্টে ধরে নিচ্ছি এখানে কি বলেছে? মোট ভোটের সংখ্যা ২৫০০। তাহলে ২৫০০ আমার মোট ভোট। ওকে? এইবার কথা, আমার মোট অবৈধ ভোট কত? ২০%। যদি অবৈধ ভোট ২০% হয়, তাহলে বৈধ ভোট কত হবে? ৮০% হবে। আমার টোটাল ভোটের 20% যদি অবৈধ ভোট হয়, তাহলে বাকি আমার পড়ে থাকলো 80%, সেটা বৈধ ভোট। তাহলে বৈধ ভোটের সংখ্যা কত? ২৫০০ এর 80%। ২০ দিয়ে করলে ৪, ২০ দিয়ে করলে ৫, ৫ দিয়ে করলে ৫ ৫ ২৫, ৫০০, ৫০০ গুণ ৪, ৪ ৫ ২০, ২০০০ জন। তাহলে ২০০০ জন আমার হয়ে গেল ভ্যালিড ক্যান্ডিডেট মানে বৈধ ভোট আরকি। এবার কোশ্চেনে বলছে একজন প্রার্থী মোট বৈধ ভোটের ৩০% পায়। তাহলে একজন যদি বৈধ ভোটের ৩০% পায়, তাহলে অন্য প্রার্থী বৈধ ভোটের কত পার্সেন্ট পাবে?
একজন 30% পেয়েছে, তাহলে বাকি 70% অন্যজন পাবে। 30% যদি, এগুলো একটু ক্লিয়ার করে দিই তাহলে পড়তে সুবিধা হবে। যদি একজন প্রার্থী বৈধ ভোটের 30% পায়, তাহলে অপর প্রার্থী বৈধ ভোটের 70% পাবে। তাহলে 2000 আমার বৈধ ভোট, এর 70% বের করব। কত হবে? 2 0 2 0 7 2 14, 1400 টাকা। 1400 টাকা বলছি কেন, 1400 জন। কারেক্ট অ্যান্সার সি অপশনটা সঠিক উত্তর। 1400 জন আমার বৈধ ভোট, যেটা অন্য প্রার্থী পেয়েছে। ওকে, চলো নেক্সট কোশ্চেন। 9টি ইনিংসে একজন ক্রিকেটারের গড় ছিল 49 রান। তার 10ম ইনিংসে গড় 52 করতে কত রান করতে হবে? মানে 9টা ইনিংসে একজনের গড় রান ছিল 49, 10টা ইনিংসের পর তার গড় রান হয়ে গেছে 52। তাহলে 10ম ইনিংসে সে কত রান করেছে, যার ফলে 10টা ইনিংসের পরে তার গড় রান 52 হয়েছে? ওকে, দেখো 9টা ইনিংসে তার গড় রান ছিল 49, 10টা ইনিংসের পর গড় রান হয়েছে 52, তাহলে গড় রান কত বৃদ্ধি পেয়েছে? গড় রান আমার 3 বৃদ্ধি পেয়েছে। 3 গড়ে বৃদ্ধি পেয়েছে, তার মানে 10টা ইনিংসের সমষ্টিতে কত বৃদ্ধি পেয়েছে? 3 10 30 বৃদ্ধি পেয়েছে। তাহলে 30 আমার এক্সট্রা করেছে 10 নাম্বার ইনিংসে। আগে গড় রান ছিল 49, যদি ধরো সে 10ম ইনিংসে 49 রানই করলো, তুমি মেনে নাও 10ম ইনিংসে সে 49 রান করেছে, তাহলে গড় কোনো চেঞ্জ হতো? কোনো চেঞ্জ হতো না। চেঞ্জ হয়েছে 52, 3 বেড়েছে, সমষ্টিতে 30 বেড়েছে। তাহলে এই যে 30টা বেড়েছে, 30টা কোথা থেকে আসলো? নিশ্চয়ই 10 নাম্বার ইনিংসে এই 30 রান বেশি করেছে। তাহলে 10ম ইনিংসে কত রান করবে? 49 এর সাথে 30 যোগ, মানে কত? 4 5 6 7, 79 রান করেছে। মানে ডি অপশনটা সঠিক উত্তর। আচ্ছা, অনেকেই এই ডেভিয়েশন পদ্ধতিতে অনেকের বুঝতে সমস্যা হয়। আগের দিন আমি দেখছিলাম অনেকের এটা বুঝতে প্রবলেম হয়েছে, তো এটা আমি একটুখানি ডিটেলসেও একবার করিয়ে দিচ্ছি। ওকে, 9টা ইনিংসের গড় রান 49, তাহলে 9টা ইনিংসের মোট রান কত? 9 ইন্টু 49। 10টা ইনিংসের পর গড় রান হচ্ছে 52, তাহলে 10ম ইনিংসের মোট রান কত? 10 ইন্টু 52। আচ্ছা, 9টা ইনিংসের মোট রান 9 ইন্টু 49, এর সাথে ধরে নিচ্ছি 10ম ইনিংসে সে এক্স রান করেছে, তাহলে এটা হয়ে গেল 10টা ইনিংসের মোট রান। এটা 9টা ইনিংসের মোট রান, এটা 10ম ইনিংসের রান, দুটো যোগ করলে টোটাল আমি 10টা ইনিংসের মোট রান পেয়ে গেছি। আর 10টা ইনিংসের মোট রান 10 ইন্টু 52 আমাকে বলেই দিয়েছে। তাহলে এক্স এর ভ্যালু কত? 10 ইন্টু 52 520। এটা থেকে মাইনাস করবো 9 ইন্টু 49, গুণ করে দিই। 9 নং 81, 1 হাতে 8, 4 নং 36, 36 37 39 41 43 44। 520 থেকে 441 বাদ দেবো, 1 মানে 9, এটা 5, 7 আর 5 12, 4 1, 79 রান হচ্ছে এক্স এর ভ্যালু। আর এক্সটা কিসের ভ্যালু? 10ম ইনিংসের রানের ভ্যালু। তাহলে সঠিক উত্তর 79, 79 আমাদের কারেক্ট অ্যান্সার, যে 10ম ইনিংসে সে 79 রান করেছে। ঠিক আছে, ডেভিয়েশন দিয়ে করলে একটুখানি তাড়াতাড়ি হয় আর কি, আর অনেক বড় বড় ক্যালকুলেশন করতে হয় না। ঠিক আছে, তো আজকের জন্য এইটুকুনি। ক্লাসটা ভালো লাগলে ক্লাসটাকে লাইক করে শেয়ার করে দিও। থ্যাংক ইউ, কিপ সাপোর্টিং।